ওয়েল কার্লো আনচেলত্তির সেই কামব্যাকের যে মানসিকতা সেটা ব্রাজিলের মধ্যে চলে এসেছে। জাপানের বিপক্ষে 2-1 গোলের শেষ মুহূর্তের সেই দুর্দান্ত জয়টা ব্রাজিলকে কনফিডেন্স দিবে আগামী স্তরে এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু ব্রাজিলের ফার্স্ট হাফ কেন এত দুর্বল ছিল, সেকেন্ড হাফে কার্লো আনচেলত্তি কি জাদু করলেন যাতে ব্রাজিল তো ভালো হয়ে গেল? চলুন কার্লো আনচেলত্তির প্রেস কনফারেন্সটাকে অ্যানালাইজ করা যাক এবং ট্যাকটিক্স নিয়ে কথা বলা যাক। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এই ম্যাচটা শুরুর আগে সবারই জানা ছিল জাপান অনেক অর্গানাইজড একটা দল। এই দলটার বিপক্ষে ব্রাজিলকে খেলতে হলে তাদের সেরা ফুটবল খেলতে হবে। জাপান এই ম্যাচে 5-4-1 ফরমেশনে খেলছিল। তারা স্পেসকে অনেক বেশি কভার করার চেষ্টা করেছে এবং ব্রাজিলকে একদম ন্যারো সিচুয়েশনে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। এই 5-4-1 ফরমেশনের মাধ্যমে জাপানের কোচ নিশ্চিত করার চেষ্টা করেছেন ব্রাজিল যাতে সেখানে স্পেস না পায়। কার্লো আনচেলত্তি এই ম্যাচে যে ট্যাকটিক্সটা নিয়েছিলেন সেটা ছিল মিডফিল্ড নির্ভর। কার্লো আনচেলত্তি চেয়েছিলেন ব্রাজিল এই ম্যাচে মিড জোন থেকে আক্রমণ করুক। তাই ব্রাজিলের সমস্ত আক্রমণের ক্ষেত্রে লুকাস পাকেতা কিংবা ব্রুনো গুইমারেজের অনেক বেশি কন্ট্রিবিউশন ছিল। ব্রাজিল অনেকগুলো থ্রু পাস এবং লং বলের দিকে দৃষ্টি দিয়েছিল। কিন্তু ব্রাজিলের মিডফিল্ড আরও একটি ম্যাচে ভালোভাবে ফাংশন করে উঠতে পারেনি। ব্রুনো গুইমারেজ দুর্দান্ত একটা ম্যাচ খেলেছেন, 4টা অ্যাসিস্ট নিয়ে বর্তমানে ওয়ার্ল্ড কাপের সবচেয়ে সেরা প্লেয়ারদের একজন তিনি। তবে তার সাথে যে দুজন রয়েছেন ক্যাসিমিরো এবং পাকেতা, দুজন কিন্তু ভালো পারফর্ম করতে পারছেন না। ক্যাসিমিরো পেসে পেরে উঠছেন না, ডিফেন্সিভলি বাজে কিছু ট্যাকেলস করছেন এবং আক্রমণ ভাগে তিনি খুব বেশি কন্ট্রিবিউশন করতে পারছেন না। অপর দিক দিয়ে পাকেতার ক্ষেত্রে এই ম্যাচটা খুবই বাজে গিয়েছে। প্রবলি তার একটা ইঞ্জুরিও ছিল এবং ইঞ্জুরির কারণে সে তার ন্যাচারাল ম্যাচ খেলতে পারেনি। যেহেতু মিডফিল্ড বরাবর আক্রমণটা সাকসেসফুল হচ্ছিল না, কার্লো আনচেলত্তি তাই ফার্স্ট হাফের শেষ দিকে ব্রাজিলকে ওয়াইড এরিয়াতে খেলানোর চেষ্টা করেছেন। সেক্ষেত্রে রায়ান এবং ভিনিসিয়াসকে দিয়ে জাপানের ডিফেন্সকে স্ট্রেচ করার চেষ্টা করা হয়েছে এবং গ্যাপগুলো খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে। সেটাও শেষ পর্যন্ত রেজাল্ট এনে দেয়নি। কার্লো আনচেলত্তির পর সেকেন্ড হাফে কিছু চেঞ্জেস করেন এবং এই চেঞ্জেস ছিল দুর্দান্ত। অনেকেই হয়তো ভাবতে পারেননি গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে পাকেতার জায়গায় মিডফিল্ডে খেলানো হবে। তবে এই খেলার ফলে ভিনিসিয়াস জুনিয়র অনেক বেশি ফ্রি স্পেস পেয়ে যায় এবং সে আরও বেশি ফ্রিলি মুভ করতে পারে এবং লেফট দিক দিয়ে ব্রাজিলের আক্রমণটা আরও বেশি গতি পায়। অপর দিক দিয়ে ম্যাথিয়াস কুনহার এই ম্যাচটা যেহেতু খুব বেশি ভালো যায়নি, তার জায়গায় এনরিকে নিয়ে আসার মাধ্যমে জাপানকে অনেকটাই তিনি চাপে ফেলতে চেয়েছেন। কার্লো আনচেলত্তি দুটি সাবস্টিটিউশন করেছেন। এই দুইটি সাবস্টিটিউশনের দুইটি কিন্তু ব্রাজিলকে রেজাল্ট এনে দিয়েছে। মার্তিনেল্লি সেই দুর্দান্ত ফিনিশিংয়ের মাধ্যমে ব্রাজিল এই ম্যাচটা জিততে পেরেছে। যে প্লেয়ারটাকে তিনি মিডফিল্ডে জবের জন্য নিয়ে এসেছিলেন সেই প্লেয়ারটা তার ক্রিয়েটিভ এবিলিটি কাজে লাগিয়ে দুর্দান্ত একটা গোল করেছে। কিন্তু সেই গোলের জন্য যে পাসটা ছিল ব্রুনো গুইমারেজের, এটা তার দক্ষতার সবচেয়ে বড় প্রমাণ। সে যে দুর্দান্ত একজন পাসার সেটা এখান থেকেই বোঝা যায়। এই বিশ্বকাপ জুড়েই ব্রুনোর পারফরমেন্স সবসময় ভালো ছিল। প্রথম ম্যাচটা থেকে কিছুটা ডাউনফল হলেও এরপরে ব্রুনোর প্রত্যেকটা ম্যাচের পারফরমেন্স ছিল দুর্দান্ত। এই ম্যাচেও খুব দুর্দান্ত একটা অ্যাসিস্ট করেছে সে এবং ব্রাজিল এই ব্রুনোর স্কিলটাকে কাজে লাগাতে পারলে তাদের থ্রো বল এবং লং বলে যদি আরও বেশি হেল্প পেতে পারে, ব্রাজিলের আক্রমণ আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। সো সেকেন্ড হাফে কার্লো আনচেলত্তি তাহলে কি জাদু করলেন? প্রথমত প্লেয়ারদের তিনি কাম করেছেন। যে প্লেয়াররা তাদের সেরাটা দিতে পারছিলেন না সেই প্লেয়ারদের কাছ থেকে সেরাটা বের করে এনেছেন। প্রথমত ক্যাসিমিরো আগের ক্যাসিমিরো নেই। ক্যাসিমিরো আগের মতো ডিফেন্সকে খুব বেশি হেল্প করতে পারে না, কিন্তু ক্যাসিমিরোর দুর্দান্ত গোল স্কোরিং এবিলিটি রয়েছে। সো এটাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন আনচেলত্তি। তিনি তাকে সেট পিসের সামনে এগিয়ে এসে গোল করতে দিয়েছেন এবং ক্যাসিমিরো সেই গোলের মাধ্যমে সবাইকে প্রমাণ করে দিয়েছেন তার কোনো না কোনো জায়গায় চাপতে দিলে অবশ্যই জায়গা আছে। ব্রাজিলের প্রথম যে গোলটা ছিল সেখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। প্রথমত এখানে দানিলোর মিস্টেক্সটা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। ফুটবলে বিল্ড আপের সময় ট্রানজিশনের সময় মিস্টেক হবেই এবং কার্লো আনচেলত্তিও সেটা বলেছেন। এরপরের মিস্টেকটা আসে ক্যাসিমিরোর কাছ থেকে। সে পেসে পেরে উঠছিল না, ভালো একটা ট্যাকেল করতে পারেনি। ফলশ্রুতিতে দুটি মিস্টেক ব্রাজিল অলরেডি পেয়ে গিয়েছে। তৃতীয় মিস্টেকটা আসে গ্যাব্রিয়েলের কাছ থেকে। সে পিছনে ট্র্যাক করতে থাকে। সে চাপ তৈরির চেষ্টাই করেনি, এমনকি পিছনে ট্র্যাক করার পরে সে খুব ভালো একটা ট্যাকেল কিংবা ডাইভ করতে পারেনি যাতে বলটা ডিফ্লেক্ট হয়। চতুর্থ মিস্টেকটা ছিল এলিসন। সে তার সেরা পজিশনিংয়ে পৌঁছাতে পারেনি। এক্ষেত্রে এলিসনকে খুব বেশি দোষ দেওয়ার সুযোগ নেই। সো ব্রাজিল এখানে 4-4টি মিস্টেক পেয়েছে, যার কারণে গোল হজম করেছে। কার্লো আনচেলত্তি প্রেস কনফারেন্সে বলেছেন মিস্টেক্স তো আসবেই, কিন্তু এটাকে কাটিয়ে শেষ পর্যন্ত যদি রেজাল্ট নিয়ে আসতে আপনি না পারেন তাহলে কেন ফুটবল খেলছেন? সো কার্লো আনচেলত্তি এরপরে ক্লিয়ারলি বলেছেন মিস্টেক্স থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং এরপরে বাউন্স ব্যাক করতে হবে। সেকেন্ড হাফে ব্রাজিল সেটাই করেছে। ব্রাজিলের এই যে চাপের সিচুয়েশনে একদম লাস্ট মিনিটে এসে গিয়ে গোল করে ম্যাচটা জেতা, এটা ব্রাজিলকে অনেক বেশি কনফিডেন্স দেবে। দেখুন আমরা এতদিন ধরে কি দেখে আসতাম, ব্রাজিল তুলনামূলক সহজ ম্যাচগুলোতে খুবই ভালো খেলতো, কিন্তু যখন চাপের সিচুয়েশনে আসতো ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ পড়ে যেত। এই প্রথমবার আমরা দেখলাম ব্রাজিল একটা চাপের ম্যাচে এত ভালো একটা ফুটবল খেললো শেষ দিকে মাথাটাকে ঠান্ডা রেখে। এটা কিন্তু একটা ভালো ডেভেলপমেন্ট। টিমের মধ্যে কম্বিনেশনগুলো আগের চেয়ে ভালো হয়েছে, তবে সমস্যা কিন্তু অনেক রয়ে গিয়েছে। ব্রাজিলের ইমপ্রুভমেন্ট অনেক করতে হবে। এর মধ্যে অবশ্যই ব্রাজিলের মিডফিল্ডকে নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। মোস্ট প্রবাবলি পাকেতার নেক্সট ম্যাচে হয়তো অ্যাভেলেবল থাকবে না, তার ইঞ্জুরিটা কিন্তু সিরিয়াস হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে পাকেতার জায়গায় ওইখানে দানিলো সান্তোস খেলবেন নাকি মার্তিনেল্লিকে আবারও ট্রাই করা হবে সেটা
কিন্তু দেখার বিষয়। মার্টিনেল্লি খেলে ভিনিসিয়াসের জন্য কিন্তু অনেক হেল্প হবে, আর দানিলো সান্তোস খেললে ব্রাজিলের যে মিডফিল্ডটা আছে সেটা অনেক বেশি কম্প্যাক্ট হতে পারবে প্রতিপক্ষের আক্রমণকে রুখে দেওয়ার জন্য। নেক্সট ম্যাচটা প্রবাবলি নরওয়ে কিংবা আইভরি কোস্টের বিপক্ষে। নরওয়ে একটা ভালো দল, এমনকি আইভরি কোস্টও ব্রাজিলের জন্য ভালো একটা থ্রেট দিবে, কিন্তু আমার কাছে মনে হয় জাপানের এই ম্যাচটা ব্রাজিলের জন্য অনেক বড় একটা মেন্টাল ব্যারিয়ার ছিল। ব্রাজিল যদি জাপানের মতো এত স্ট্রং একটা টিমের বিপক্ষে খেলে জিততে পারে, সেক্ষেত্রে নরওয়ে কিংবা আইভরি কোস্ট এই দুইটা দলের বিপক্ষে ব্রাজিলের যে কনফিডেন্সটা আসবে ওইটা তাদেরকে নেক্সট রাউন্ডে নিয়ে যেতে সাহায্য করবে। সো সেই ক্ষেত্রে ব্রাজিলের কিন্তু নেক্সট রাউন্ডে একটা ভালো পারফরমেন্স করা উচিত। এই ম্যাচে আমাদের এই জিনিসটা বুঝতে হবে, জাপান কিন্তু খুব দুর্বল কোনো দল নয়। তো জাপানের বিপক্ষে ব্রাজিলের চাপের সিচুয়েশন থেকে যে রেজাল্ট নিয়ে আসতে, যে কামব্যাকটা করতে পেরেছে, এটা তো রিয়াল মাদ্রিদের স্পিরিটের মতো। সেই কামব্যাক করার এবিলিটি, দিন শেষে পর্যন্ত ব্রাজিল হার না মানার এবিলিটি দেখিয়েছে, আর এটাই কিন্তু ব্রাজিলকে নেক্সট ম্যাচে অনেক বেশি ইন্সপিরেশন দিবে। সমস্যা অনেক আছে, ট্যাকটিক্যাল দিক দিয়ে কিন্তু ব্রাজিল অনেক কিছুতে পিছিয়ে আছে। সেকেন্ড হাফে সেগুলোকে তারা অনেকটা মিট আপ করতে পেরেছে। মিডফিল্ডে মার্টিনেল্লিকে নিয়ে এসে অনেক বেশি তারা কাজে লাগাতে পেরেছে, স্পেস কমাতে পেরেছে, আক্রমণ হেল্প করাতে পেরেছে। এমনকি এনরিকের যে চেঞ্জটা সেটা কিন্তু ব্রাজিলের যে আক্রমণ সেটাতে অনেক হেল্প করেছে, বিকজ জাপানের ডিফেন্সকে কিন্তু সেটা অনেক বেশি ডিস্টেবিলাইজ করে দিয়েছিল। সো কার্লো আনচেলত্তি যে এই জাতীয় দলের সবচেয়ে বড় তারকা সেটা আবারও প্রমাণিত হলো। বিশ্বকাপের শুরুতে বলেছিলাম ব্রাজিল যদি বিশ্বকাপ জিতে সবচেয়ে বেশি কৃতিত্ব থাকবে কার্লো আনচেলত্তির। এই ম্যাচটা অন্য কোনো কোচ হলে ব্রাজিল জিততে পারতো না, ব্রাজিল সেই ডিসিশনসগুলো নিতে পারতো না, প্লেয়াররা এত বেশি ঠান্ডা মাথায় শেষ পর্যন্ত ম্যাচটাকে হাসিল করতে পারতেন না। এটা কার্লো আনচেলত্তির দ্বারাই পসিবল। কার্লো আনচেলত্তি ফুটবলের সবচেয়ে সেরা ম্যানেজার, তিনি প্লেয়ারদের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারেন। তিনি মার্টিনেল্লির কাছ থেকে সেরা বের করে আনছেন, তার অধীনে মার্টিনেল্লি তার সেরা সময়টাই কাটাচ্ছে ব্রাজিল জাতীয় দলের হয়ে। ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচেও দুর্দান্ত কিছু গোল করতে পারতেন, তার পারফরমেন্স আসলে কনসিস্টেন্ট, কিন্তু শেষ পর্যন্ত জাপানের গোলকিপারের নৈপুণ্যে ব্রাজিল সেই গোলটা অর্জন করতে পারেনি। এবার সামনের পথ আরো কঠিন হতে চলেছে। ব্রাজিলের রাস্তা অন্য অনেকগুলো দলের মতো সহজ নয়, আপনি সেটা জানেন। তো ব্রাজিলকে তাই লড়তে হবে, আর এই লড়ার স্পিরিটটাই ব্রাজিলকে ইন্সপাইরেশন দিবে। ব্রাজিল একটা কমপ্লিট দল নয়, কিন্তু ব্রাজিল যে উন্নতিটা করছে সেটা বিশ্বকাপের আর কোনো দল করতে পারছে না। প্রতি ম্যাচেই তাদের মধ্যে কিছু না কিছু নতুন দেখা যাচ্ছে। কার্লো আনচেলত্তি প্রেস কনফারেন্সে তার দুর্বলতাটা অবশ্যই দেখিয়ে দিয়েছেন। প্রথমত কার্লো আনচেলত্তি মিডফিল্ডটাকে আরও বেশি ক্রিয়েটিভ করার চেষ্টা করেছেন। দ্বিতীয়ত কার্লো আনচেলত্তি ডিফেন্সিভ কম্বিনেশনের উপর আরও বেশি জোর দিতে চলেছেন। প্রেস কনফারেন্সে তিনি বলেছেন আমাদের আরও ভালো করতে হবে ফ্রি কিক এবং কর্নারগুলোকে আমরা ভালোভাবে কাজে লাগাতেই পারছি না। এখানে আরেকটা বড় একটা সুযোগ ব্রাজিলের সেট পিসে নিজেদেরকে তৈরি করে নেওয়ার। আরেকটা জিনিস বুঝতে হবে, ব্রাজিলের প্লেয়ারদের কিন্তু পেনাল্টিতে সমস্যা আছে। তাছাড়া ব্রাজিলের গোলরক্ষক এলিসন বেকারও ভালো কোনো পেনাল্টি সেভার নয়। তাই ব্রাজিলকে অ্যাটলিস্ট প্রত্যেকটা ম্যাচ 90 মিনিটের মধ্যে শেষ করার টার্গেট নিয়ে মাঠে নামতে হবে। আর যদি শেষ পর্যন্ত 90 মিনিটে সেটা না হয়ে ওঠে, ব্রাজিলকে এক্সট্রা টাইমের ভিতরেই ম্যাচটা জিততে হবে। পেনাল্টিতে গেলে ওই ম্যাচটা ব্রাজিলের অনেক বেশি আনসার্টেন হয়ে যায়। সেক্ষেত্রে কার্লো আনচেলত্তি এটার উপর জোর দিবেন। নেইমারকে কেন খেলানো হলো না, এটার উত্তর তিনি দিয়েছেন। তিনি বলেছেন ব্রাজিল যদি ইকুয়ালাইজ করতে না পারতো নেইমারকে 60 মিনিটের পরেই মাঠে নামিয়ে ফেলা হতো, কিন্তু যেহেতু ব্রাজিল গোল পেয়ে গিয়েছে তাই আর তিনি নেইমারকে ইউজ করার খুব বেশি প্রয়োজন মনে করেননি। এরপর শেষ পর্যন্ত তার প্ল্যান ছিল তাকে এক্সট্রা টাইম ইউজ করার, যেটা কিন্তু সবচেয়ে ভালো সিচুয়েশন হতো নেইমারের জাতীয় দলের হয়ে পারফর্ম করার জন্য, কিন্তু দেখা গেল ব্রাজিল ম্যাচটাই জিতে নিল। সো আর নেইমারকে ইউজ করার দরকার পড়লো না। সো বিশ্বকাপে আমার মনে হয় এক্সট্রা টাইম একটা বড় ভূমিকা রাখতে চলেছে, আর সেখানে নেইমারের মতো প্লেয়ার ব্রাজিলকে অনেক বেশি হেল্প করতে পারে। সো আপনার কেমন লাগলো ম্যাচটা কমেন্টে জানিয়ে দিন। আমার মনে হয় ব্রাজিলের আরও উন্নতি প্রয়োজন, আর এটা আমি বারবারই বলবো। কিন্তু ব্রাজিল যে স্পিরিটটা দেখিয়েছে, যে কামব্যাকের যে মানসিকতাটা দেখিয়েছে, এটা আপনাকে আশাবাদী করতেই পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।